যিনি ভারতবর্ষ থেকে ব্রিটিশ মুক্ত এক স্বাধীন দেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন এবং 1784 খ্রিস্টাব্দে বাবাসাহেব ইংল্যান্ড সাহেবকে, যিনি ডিস্ট্রিক্ট কালেক্টর ছিলেন, তাকে তিনি হত্যা করেছিলেন, অর্থাৎ ব্রিটিশ বিরোধী সংগ্রামের এক ডাক দিয়েছিলেন। ধন্যবাদ স্যার, আপনার দুজনকেই প্লিজ বসুন। আমরা অনুষ্ঠানের একেবারে সূচনা লগ্নে যাব। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে রয়েছে উর্মিলা। উর্মিলা কোথায় আছো? সামনে চলে আসো, আমাদের উদ্বোধনী সঙ্গীত হবে। উর্মিলা কিসু চলো। এই বাবু যা কিন্তু তোমার গ্রুপে বাড়া আসবে। আমি উর্মিলা কিসু। আজ 11 ফেব্রুয়ারি আদিবাসী বিদ্রোহী তিলকা মাঝির জন্মদিন। সেই উপলক্ষে আমি একটা ছোট সঙ্গীত পরিবেশন করছি। तिलकपुरा तुरे भागलपुर जिलार तिलक बाबा जन्म ले दो तिलकपुरा तुरे।
উর্মিলা বিশুকে অনেক অনেক শুভেচ্ছা। একদম রিহার্সাল হয়নি আমাদের কোনোদিন, মাঝে কিছু কথা ছিল, ফলে আমরা মিউজিকের দাম কেটে গেল। ওকে, আজকের যে মূল বিষয় রয়েছে আমাদের আলোচনার, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে আদিবাসী বীর যোদ্ধাদের অবদান, এ বিষয়ে মূল যে বক্তা রয়েছেন আমাদের শ্রদ্ধেয় শ্রীপতি টুডু মহাশয়, আমরা তার কথা শুনবো। কিন্তু তার আগে আমি খুব অল্প কথায়, খুব সামান্য কলেজের পক্ষ থেকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ঠাকুর দাস আমাদের সিনিয়র আছেন, যদিও অনেকেই আছে সিনিয়র, তবু আমি ঠাকুর দাসকে ডাকছি খুব কম কথায়। গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা বেশ এক পূর্ণ লগ্নে এখানে সমবেত হয়েছি। ব্রিটিশদের বিরুদ্ধে যিনি প্রাণ উৎসর্গ করেছিলেন, মুক্তির জন্য সংগ্রাম করেছিলেন, সে তিলকা মাঝি বাবার জন্মদিনে জাতীয় ট্রাইবাল কমিশনের একটি কর্মসূচিতে, যেটা আবার আজাদী কা মহোৎসবের অঙ্গ হিসেবে আমরা পালন করছি আজকে, এই পুণ্যতিথিকে বেছে নিয়েছি। তারা বলেছিলেন ফেব্রুয়ারির মধ্যেই করতে অনুষ্ঠানকে, আমরা বেছে নিয়েছিলাম এই 11 ফেব্রুয়ারি তিলকা মাঝি জন্মদিন থেকে। এই তার জন্মদিনে তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করব, সাথে সাথে অনুষ্ঠানটি করব। এই অনুষ্ঠানে আমরা সৌভাগ্যবশত এসে পেয়ে গেছি আমাদের এনসিসি ক্যাম্পের কমান্ডিং অফিসার স্যার উপাধ্যায় মশাইকে। তাকে স্বাগত জানাচ্ছি কলেজের পক্ষ থেকে। গতকাল যখন তাকে প্রস্তাবটি আমি নিজে গিয়ে দিলাম যে আমাদের এরকম কালকে একটা অনুষ্ঠান আছে, এতে যদি আপনারা যোগদান করেন এবং সমস্ত ক্যাডেটরাও যদি যোগদান করে ভালো হয়, উনি সঙ্গে সঙ্গে আমার অফারটাকে গ্রহণ করেছেন আনন্দের সঙ্গে। ওনাকে অবশ্যই ডাকবো। তাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমাদের শ্রীপতি বাবুকে। তিনি এর আগেও আমাদের কলেজে এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। দ্বিতীয়বার এক ডাকে সাড়া দিয়েছেন, তার জন্য অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, কলেজে স্বাগত জানাচ্ছি। আগামী দিনেও যখনই শ্রীপতি বাবুকে ডাকবো, আশা করি তিনি আসবেন, আমাদের ডাকে সাড়া দেবেন, এই প্রত্যাশা রাখছি। আর অবশ্যই সকল স্বাগত জানাচ্ছি সমস্ত এনসিসির ক্যাডেটদেরকে, যারা বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কলেজে এসেছো ক্যাম্প করতে। আগামী আরো 6 দিন এখানে ক্যাম্প চলবে, থাকবে আমাদের কলেজটাকে। যা ইতিপূর্বে সব ক্যাম্প হয়েছে, এই ক্যাডেটরা হয়তো ছিলেন না। আমাদের কলেজটাকে ভালোবেসে থেকো, আশা করি ভালো লাগবে। আরেকবার সকলকে আমাদের কলেজে ক্যাম্প করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি একই সঙ্গে ক্যাম্পে এবং এই অনুষ্ঠানে। উপস্থিত আছেন এনসিসির বিভিন্ন কলেজের দায়িত্বপ্রাপ্ত স্যারেরা। মহাত্মা গান্ধী কলেজের পক্ষ থেকে তাদেরকেও স্বাগত জানাচ্ছি ক্যাম্পে এবং একই সঙ্গে আজকের এই সেমিনারে। আর বেশি কথা না বলে সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক অনেক শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই আমাদের অধ্যাপক ঠাকুর দাস মাহাতো মহাশয়কে। উনি ভালো বক্তা, সময় দিতে অনেক সময় নিয়ে দিতেন, তাই আগে ওনাকে বলে দিয়েছি যে সময় যেন অল্প হয়। আমরা ওনার কথা শুনবো কোনো একদিন। এরপর আমরা দুজন গেস্ট পেয়েছি। আমাদের মুখ্য অতিথি তো রয়েছেনই অধ্যাপক শ্রীপতি টুডু মহাশয়, আমরা তার কথা শুনবো, বেশ আরাম করে শুনবো। তো তার আগে আমরা শুনবো কর্নেল এম উপাধ্যায়, কমান্ডিং অফিসার 51 বেঙ্গল ব্যাটালিয়ন, তার কথা শুনবো। কিন্তু তার আগে আমাদের কলেজের পক্ষ থেকে সামান্য ক্ষুদ্র উপহার আছে, আমরা সেটা তুলে দিতে চাই। বলছি
আমি আজকে কলেজে যিনি দায়িত্বে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় স্যার দেবাশিস বক্সি মহাশয়, ওনাকে অনুরোধ করবো শ্রীপতি টুটুর হাতে এই ছোট্ট কলেজের উপহারটি আমাদের তুলে দেবেন। স্যার আপনি বসুন আমাদের সঙ্গে, বক্সিটাকে বসে বসে যায় বসবেন। সাবান চলে আসে দিকে আমাদের সান্তালি বিভাগের রয়েছেন বিভাগীয় প্রধান আমার, উনি আমাদের ক্ষুদ্র পার্টি তুলে দেবেন আমাদের মেজর সাহেবের হাতে, সরি কর্নেল সাহেবের হাতে। কর্নেল এম কোথায় কমান্ডিং অফিসার 41 বেঙ্গল ব্যাটালিয়ন। এটা খুবই গর্বের বিষয়, স্যার বললেনি আমাদের যে আজকের এরকম একটা পুণ্যতিথিতে আমরা যেমন স্টুডেন্টদের পেয়েছি, যেমন স্যার ম্যাডামদেরকে পেয়েছি, তেমনি পেয়েছি আমাদের এনএসএস ক্যাডারদেরকে, যারা একদিন আমাদের দেশ রক্ষার কাজে সবার আগে এগিয়ে আসবে। সেটা হোক কোনো মানে বিএসএফ অর্থাৎ সীমান্তবর্তী রক্ষীতে হোক, আর দেশের অভ্যন্তরে কোনো রক্ষীবাহিনীতে হোক, তাদের হাতে প্রচুর একটা দায় দায়িত্ব পুরো দেশের জাতির জনগণের থাকবে। সুতরাং আজকের এই আলোচনা সবাইকে সমৃদ্ধ করবে, এই আশা অবশ্যই রাখছি। এবং এই আশাকে ডেকে নিচ্ছি কর্নেল এম উপাধ্যায় স্যার, প্লিজ স্যার। আচ্ছা এই সালের এটা একটু অসুবিধা হচ্ছে না, আমরা এটা সাইড করে নিচ্ছি, ঠিক? गुड मॉर्निंग प्रोफेसर, यहाँ मौजूद सभी फैकल्टी स्टाफ, प्यारे स्टूडेंट्स और मेरे बहादुर एनसीसी कैडेट्स, आज हमारा ये सौभाग्य है कि हम तिलका मांझी के जन्म दिवस के शुभ अवसर पर आज ट्राइबल्स आदिवासियों का जो कंट्रीब्यूशन था भारत के आजादी की लड़ाई में, उसका सेमिनार मनाने उपस्थित हुए हैं। अभी तक जब भारत में कहीं भी आजादी की लड़ाई की बात करते हैं तो पहला सिपाही विद्रोह, और उसके बाद हम बात करते हैं सीधा सहयोग आंदोलन। कुछ लोग जलियांवाला बाग का भी बात करते हैं, मगर किसी तरह शायद हमने ठीक से इसको आगे बताया नहीं, या लोगों ने ठीक से समझा नहीं। जो हमारे आदिवासी भाई बहन थे, और सिर्फ भाई नहीं बहनें भी, उन्होंने जो बलिदान दिया, उन्होंने जो अपना पराक्रम दिखाया, शौर्य दिखाया, उसको लोग शायद अभी तक ठीक से जान नहीं पाए हैं। अब जब हमारे देश की राष्ट्रपति श्रीमती मुर्मू और जो हमारे आदिवासी भाई बहन अलग अलग क्षेत्रों में अपना नाम कमा रहे हैं, अच्छा काम कर रहे हैं, तो मुझे उम्मीद है कि दुनिया और खास करके भारत में जो आदिवासियों के प्रति उदासीनता है, नॉलेज की कमी के चलते, वो खत्म होगी। आज मैं बहुत ब्रीफ में बताऊंगा, उसके बाद जो हमारे मेन स्पीकर हैं आज के, वो आपको डिटेल में तो बताई दें। जो नेक्स्ट स्लाइड, हम जब आदिवासियों की बात करते हैं तो हम आमतौर पे छोटा नागपुर प्लेटो की बात करते हैं, मगर हमारे आदिवासी जो हैं वो नॉर्थ ईस्ट में अरुणाचल, नागालैंड से लेकर राजस्थान के पहाड़ों तक, और साउथ में आंध्र और तमिलनाडु के बॉर्डर से लेकर के मध्य प्रदेश तक फैले हुए हैं। कुछ आदिवासी जनजाति जो है वो हिमाचल में भी पाई जाती है। नेक्स्ट, जल्दी से ट्राइबल अपराइजिंग जो मेन हमारे इंडिया में हुआ है, तिलका मांझी, जिनको कि हम जबरा पहाड़िया के नाम से भी जानते हैं, इन्होंने 1750 में पहला
आवाज बुलंद किया था अंग्रेजों के खिलाफ। और उसके बाद आप लोगों को अभी थोड़ा सा बताया गया, गाने में भी उसका जिक्र था। पाइका रिबेलियन, जो उड़ीसा में जो राजा लोग थे, सिंहदेव राजा लोग, उनके जो सेनापति और उनके जो सैनिक लोग थे, ये आमतौर पे पाइका जनजाति के हैं। और इन्होंने 1817 में किसी अंग्रेज गवर्नमेंट के खिलाफ आंदोलन किया था। इसके बाद भील्स आमतौर पे राजस्थान, एमपी और गुजरात में पाए जाते हैं। इन्होंने 1817 और 1819 और बाद में फिर 1825 में अंग्रेजों के खिलाफ आंदोलन किया। कोल जनजाति को आप जानते होंगे अच्छे से, हमारे ही पड़ोस में इन्होंने किया। और उसके बाद संथाल रिबेलियन और मुंडा रिवोल्ट, इसके बारे में मैं थोड़ा समय और लूंगा, क्योंकि ये हमारे जल, जंगल और जमीन के बिल्कुल करीब है, हमारे घर के बहुत करीब है और हमारे दिल के भी करीब है, और होना चाहिए। संथाल रिबेलियन, जिसको कि हूल भी बोला जाता है, 1855 से 1856। संथाल परगना, उस समय उसका नाम कुछ और था, मैं ज्यादा जो अंग्रेजों ने जो नाम दिया उसमें नहीं जाना चाहता हूं। संथाल हमारे देश का सबसे बड़ा ट्राइबल ग्रुप है, जो कि झारखंड, उड़ीसा, बंगाल, पलामू और छोटा नागपुर में पाया जाता है। बंगाल में आमतौर पे मानभूम, बड़ाभूम, बीरभूम, पुरुलिया के अलावा इन एरिया में पाया जाता है। और आमतौर पे संथाल लोग शिफ्टिंग एग्रीकल्चर, मतलब जंगल काट के खेती किया, फिर कहीं और चले गए। तो ना जंगल को हानि, जंगल बाद में फिर किया, ना जंगल को हानि हुआ, ना किसी को और किसी को हानि हुआ। ये करते थे, अपने जमीन जो काटते थे उसका खुद मालिक थे। मगर जब अंग्रेजों ने कॉर्नवालिस जो गवर्नर जनरल था 1793 में जब जमींदारी सिस्टम लाया, तो अचानक हमारे संथाल भाई बहन जो हैं वो भूमिहीन, लैंडलेस लेबरर हो गए और लैंड की जो ओनरशिप थी किसी और के पास चले गए और इनका एक्सप्लॉयटेशन शुरू हुआ। 30 जून 1855 सिद्धो कानो यूनिवर्सिटी आपका नाम बोलते हैं, लेकिन इनके दो भाई और थे, चांद और भैरव मुर्मू। 10,000 संथाल के साथ इन्होंने अंग्रेजों के खिलाफ बगावत की। जब भोगराडीह नाम का एक जगह है, जब सिद्धो कानो को फांसी दे दिया, तो इनकी बहन फूलो और छानो ने भी बगावत किया और जो अंग्रेज अफसर जिसने इनको फांसी दिया था पूरी जनता के सामने, उनको मारा। हालांकि बाद में फूलो और छानो भी लड़ाई में शहीद हो गई। लेकिन ध्यान देने वाला बात यह है कि इन्होंने राजमहल, भागलपुर और बीरभूम पे अंग्रेजों के खिलाफ कैप्चर कर लिया। उस जमाने में अंग्रेज के खिलाफ कोई कैप्चर करना कोई आम बात नहीं था। इस लड़ाई में लोहरा और गोप लोगों ने भी सहयोग दिया। इसके कारण संथाल परगना टेनेंसी एक्ट, जो कि आज भी लागू है, जिसमें कि आदिवासियों को कुछ अधिकार मिले, ये अंग्रेज बाद में लाए। पहले उन्होंने मार्शल लॉ लगा करके दबाने की कोशिश किया, लेकिन नहीं हो पाया, तब इनके कुछ अधिकार दिए। ये भारत में पहली बार किसानों द्वारा किया गया आंदोलन था और जल, जंगल, जमीन पे के लिए लड़ते हुए सिद्धो कानो, चांद, भैरव और अनेकों संथाल, बाद में उनकी सिस्टर भी वीर गति को प्राप्त हुए।
ये एरिया दिखाया गया है जो उन्होंने कैप्चर किया था। लाल में जो एरिया है वो उन्होंने कैप्चर किया। नेक्स्ट, अब आप सोचोगे कि सब मारे गए तो ये सुसाइडल मिशन ही था, क्यों लड़ाई किया? लेकिन इस लड़ाई का बहुत महत्व है। सबसे पहला संथाल यूनिटी, दूसरा हमारे देश के अंदर एक राष्ट्रीयता की भावना जो कि बाद में सिपाही विद्रोह 1857 का बीज बोया। तीसरा, आदिवासियों का एक सेल्फ रिस्पेक्ट और सेल्फ कॉन्फिडेंस जो कि उस समय अपनी जमीन छीने जाने के बाद और बाउंडेड लेवल हो जाने के बाद उनका कहीं कम हो गया था। नेक्स्ट पॉइंट, अंग्रेज जो समझते थे कि हम इनविंसिबल है, मतलब हमें तो कोई छू भी नहीं सकता, हम सुपरमैन है। आज की भाषा में अगर बोले तो बोले सुपरमैन है। उनको चैलेंज मिला पहली बार हिंदुस्तान में, पहली बार नहीं लेकिन एक अच्छा चैलेंज मिला। और इसके बाद अंग्रेजों ने क्रिश्चियन मिशनरीज को भेजना शुरू किया। जब अंग्रेज लोग ताकत से हार जाते थे या ताकत से समझ जाते थे कि कब्जा नहीं हो पाएगा, तो वो सॉफ्ट पावर क्रिश्चियन मिशनरीज को झारखंड के छोटा नागपुर एरिया में भेजना शुरू किया, जो अपना काम, आप लोग मालूम है क्या काम किया, मैं ज्यादा इसके बारे में नहीं बोलना चाहता। इसके बाद इसके साथ ही आदिवासी एक्टिविटी और आदिवासी पहचान बना, जो कि बाद में मुंडा रिवोल्ट में भी बड़ा योगदान दिया। सीएनटी और संथाल परगनाज एक्ट जो कि अभी भी लागू है हमारे झारखंड बंगाल में, आदिवासियों का जमीन को कोई कब्जा नहीं कर सकता, कोई खरीद नहीं सकता, कोई उनका एक्सप्लॉयटेशन नहीं कर सकता। ये दोनों एक्ट लाए गए, ये भी इसका योगदान था। और लास्ट में बताऊंगा तो ब्रिटिश के एक बहुत बड़े हिस्टोरियन विल्सन हंटर ने अपने किताब में लिखा है, द एनाल्स ऑफ रूरल बंगाल में लिखा है कि इस लड़ाई के बाद खुद ब्रिटिश सिपाही और जो हिंदुस्तानी सिपाही ब्रिटिश के लिए काम कर रहे थे वो इतने शर्मिंदा हुए कि वो एक कारण बना सिपाही विद्रोह का। सिपाही विद्रोह पूरे इंडिया में हुआ था, मालूम होगा, इसके बारे में ज्यादा नहीं बताना चाहता। चलो नेक्स्ट, मुंडा रिवोल्ट। जैसा कि मैंने बताया कि मैं रांची का रहने वाला हूं, अगर मैं मुंडा रिवोल्ट के बारे में बताना शुरू करूंगा तो मैं पूरा दिन लगा दूंगा, पूरा डिटेल में बता दूंगा। इसलिए मैं आज के समय को ध्यान में रखते हुए मैं जस्ट जो मेन पॉइंट्स है उसको कवर करूंगा। सबसे पहले बिरसा मुंडा का जन्म रांची के पास एक पिकनिक स्पॉट है दसम फॉल, पूरी दुनिया आती है, पिकनिक मना के चली जाती है और भूल जाती है। वहीं के पास में एक गांव है उली हातू, उस गांव में जन्म हुआ था। और जब तक झारखंड का जन्म नहीं हुआ तब तक वहां पर सरकारी कर्मचारी अगर कोई पहुंचा तो वो सिर्फ पोस्टमैन था, उसके अलावा कोई नहीं पहुंचता। बिरसा मुंडा ने, मुंडा जो कि आमतौर पे साउथ ऑफ रांची में रहते हैं, उन सबको लामबंद किया, एकजुट किया। और पहले 1895 में सबसे पहले अंग्रेज सरकार और बहुत सारे अंधविश्वास के खिलाफ आवाज उठाया, जिसके लिए उनको 2 साल जेल हुआ। मगर रांची जेल से छूटने के बाद वो और बुलंद और बोल्ड होकर के आए। और 1899 में जब झारखंड में बहुत बड़ा अकाल आया था तो अंग्रेजों ने लगान का नियम कानून चेंज कर दिया, इसके खिलाफ रिवोल्ट किया। 1900 में लड़ते हुए बिरसा मुंडा पकड़े गए। इस रिवोल्ट का नाम उन्होंने दिया था उल गुलान। उल गुलान का मतलब मुंडारी में होता है, जब धरती हिलता है तो उसको उल गुलान बोलते हैं। और उस टाइम मुंडा लोग को भूंड खाटीदार बोलते थे, मतलब जिसने ओरिजिनली जमीन को काटा है, जंगल को काटा है और खेत बनाया है, उनके कुछ अधिकार थे। मगर धीरे धीरे जागीरदार जो कि आमतौर पे मुस्लिम थे और ठेकेदार जो कि आमतौर पे बंगाली थे, उनको लाया गया।
और उनको मालिकाना हक दिया गया। तो और उसके चलते शुरू हुआ आदिवासियों को बेकारी, मतलब काम नहीं कीजिए और पैसा भी मत लीजिए, बेकार, तनख्वाह नहीं मिलेगा। और इसके खिलाफ उन्होंने रिवोल्ट किया था। अंग्रेज सरकार सिद्धो कान्हो के फांसी के बाद जो हुआ था, जो उनकी सिस्टर ने जो लड़ाई की थी, दोनों सिस्टर ने, वो उससे इतनी डरी हुई थी कि इन्होंने इनको फांसी नहीं दिया, मगर आर्सेनिक पॉइजन, एक पॉइजन जो कि धीरे धीरे मारता है, रांची जेल में उनको रखा और आर्सेनिक पॉइजन करके 1900 में उनका डेथ हो गया। अंग्रेज सरकार ने उस टाइम बताया था कि बीमारी से डेथ हो गया, लेकिन एक्चुअली में आर्सेनिक पॉइजन से डेथ हुआ था, जो कि बाद में इंडिया आजाद होने के बाद पता चला। मैंने ऑलरेडी अपना समय से ज्यादा ले लिया है। मैं आप सबको धन्यवाद करता हूं, और जिसका कोई सवाल जवाब होगा इसके बारे में, मैं यहाँ पर अगले 8 दिन यहाँ पर कैंप में हूँ। कोई भी इसके बारे में ज्यादा जानना चाहता है या इससे पूछना चाहता है, वो मोर देन वेलकम। थैंक यू। जय हिंद। থ্যাংক ইউ কর্নেল স্যার। অত্যন্ত সাবলীলভাবে তথ্যবহুল একটা আলোচনা করলেন আমাদের কমান্ডিং অফিসার কর্নেল এম উপাধ্যায়। একেবারে প্রথম থেকে বাবা তিলকা মাঝি থেকে শুরু করে সাঁওতাল বিদ্রোহ, একেবারে উলগুলান। স্যার নিজে রাঁচি এলাকার মানুষ, স্বভাবতই উলগুলান বা সাঁওতাল বিদ্রোহ বা বাবা তিলকার যে এলাকা ছিল, যেখানে রেভোল্ট গুলো হয়েছিল, স্যার ওখানে গেছেন, একটা নিবিড় যোগাযোগ আছে। ফলে স্যারের গলার মধ্যে একটা আবেগ এবং একটা অনুভূতি কাজ করছিল। আমাদের ভীষণ ভালো লেগেছে, আমাদেরকে আপ্লুত করেছে স্যার। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আর আশা করবো এটা নিশ্চয়ই বাকিরাও শুনলে, বিশেষ করে যারা আদিবাসী ছাত্রছাত্রী রয়েছে, তাদের কাছে এটা একটা অনুপ্রেরণা হয়ে নিশ্চয়ই থাকবে। তোমরা বিষয়টাকে নিয়ে আরো পড়াশোনা করবে। আর একটা খুব ভালো কথা, সেটা হচ্ছে জল জঙ্গল জমিন। এই জল জঙ্গল জমিনের কথা স্যার বললেন। এই জল জঙ্গল জমিনের জন্যই বাবা তিলকা মাঝি, সিধু কানু, বিরসা মুন্ডা, এমনকি তোমরা জানো এই যে আর রাজা মৌলির বিখ্যাত সিনেমা, সীতারাম রাজু আর গমরাম ভীম, এই দুটো যে চরিত্র, যেটা রামচরণ আর জুনিয়র এনটিআর করেছে, তোমরা সবাই দেখেছো সিনেমাটা নিশ্চয়ই। এটা কিন্তু বাস্তব চিত্র, যেটা সেখান থেকে নেওয়া হয়েছে। তেলেঙ্গানায় এগুলো আন্দোলন হয়েছিল, কিভাবে তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। গল্পটা আলাদা, কাল্পনিক এখানে করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা ছিলেন। এবং মূল লড়াইটা হয়েছিল যখন মাদ্রাস সরকার বনাধিকার আইনটাকে কার্যকরী করেছিল, ফরেস্ট রাইট, মাদ্রাস প্রভিডেন্স এক্টে। সেই থেকে আন্দোলন শুরু হয়েছিল, যেটার জন্যই ওই ভীম এবং সীতারাম রাজু যে দুটো চরিত্র, সেই দুটো কিন্তু বাস্তবে ছিল স্বাধীনতার যোদ্ধা। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা এরপর শুনবো আমাদের সিকিউরিটি স্যার যিনি রয়েছেন। তার আগে সাঁওতাল ডিপার্টমেন্টের এইচওডি স্তবানাকে অনুরোধ করবো কিছু কথা বলার জন্য, প্লিজ। এরপরে আমরা শুনবো স্যারের কথা। হ্যালো। এনসিএসটির উদ্যোগে আজাদি কা অমৃত মহোৎসব ভাবনাকে সামনে রেখে মহাত্মা গান্ধী কলেজের উদ্যোগে আজকের এই মহতী অনুষ্ঠানে শ্রদ্ধেয় কর্নেল মহাশয়, আমন্ত্রিত রিসোর্স পার্সন শ্রীপতি টুডুগমকে এবং উপস্থিত আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপক ও অধ্যাপিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ ও আমার স্নেহের ছাত্রছাত্রী,
ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী মহান আদিবাসী বীর যোদ্ধাদের স্মরণে আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সত্যি এটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গর্বের বিষয় যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আদিবাসীদের ভূমিকা ছিল মানে সর্বাপেক্ষায় উল্লেখযোগ্য। আমাদের স্যার বললেন, আমি আবার একবার বলি, আমরা ইতিহাসে বিভিন্ন জায়গায় পড়েছি যে বিদ্রোহের নাম, যেমন চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, খেরোয়াল বিদ্রোহ, বাবা তিলকামাঝির বিদ্রোহ, 1855 সালে কুল বিদ্রোহ, বিরসা মুন্ডার নেতৃত্বে উলগুলান, এই সব বিদ্রোহই আমাদের অনুপ্রাণিত করে। সত্যি ভাবতে অবাক লাগে যে ভারতবর্ষের সমস্ত জাতি এবং সম্প্রদায়ের মানুষ যখন ইংরেজদের গোলামি স্বীকার করে নিয়েছিল, প্রথম কিন্তু গর্জে উঠেছিল আমাদের এই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা, এবং তারা এই বশ্যতা স্বীকার করতে রাজি ছিল না। আদিবাসীদের যেখানে যেখানে তারা মানে বসবাস করত সেখানে সেখানেই ছড়িয়ে পড়েছিল এই বিদ্রোহের আগুন। আজকের সময়টা আমাদের কাছে অত্যন্ত কম, আর আমাদের রিসোর্স পারসন স্পিচ দেবেন, তাই আজকের এই সমালোচনা থেকে আমরা চিনব, জানব যে আদিবাসীদের যে বীর যোদ্ধাদের কথা, এবং এই আলোচনা থেকে উঠে আসা বিভিন্ন তথ্য আমরা সবার মাঝে ছড়িয়ে দেব। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে। বেশ কিছু নতুন তথ্য বললেন, আমাদেরকে সত্যি এই আদর্শগুলোকে অনুসরণ করা দরকার আছে, আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া দরকার আছে, যাতে এক উন্নত ভারত গড়ে ওঠে। আজাদী কা অমৃত মহোৎসবের এটাই তো উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাকার হোক আমাদের প্রত্যেকের একান্তই প্রার্থনা কামনা রইল। আমরা এরপর দেখে নেব আমাদের আজকে এই contribution of tribal freedom fighters in India's struggle for independence, যে মূল টপিকটাকে কেন্দ্র করে আজকের আলোচনার বিষয় তা আমরা শুনে নেব, দেখে নেব আমরা শ্রদ্ধেয় অধ্যাপক শ্রীপতি টুডু মহাশয়কে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস, ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার, কলকাতা, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে তিনি রয়েছেন বর্তমানে কর্মরত, বিভিন্ন ভাষা নিয়ে তিনি চর্চা করছেন এবং গবেষণা স্থলেই রয়েছেন, প্রচুর কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। এবং তোমরা জানলে খুশি হবে যে সংবিধানকে সাঁওতালি ভাষায় ট্রান্সলেট করেছেন, যার জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি মন কি বাতে অনুষ্ঠানে এনার প্রশংসা করেছেন। আমরা গর্বিত তিনি এসেছেন আমাদের মাঝে, আজকে অনেক নতুন কথা শুনবো এবং আগামী দিনে হয়তোবা চলার পথে আমরা প্রেরণা পাবো। যারা আদিবাসী ছাত্রছাত্রী তারা শুনবে, মন দিয়ে সবাই শুনবে। আদিবাসী ছাত্রছাত্রীদের বিশেষ করে জানার দরকার আছে, তাদেরকে অনেক ক্ষেত্রে বলা পিছিয়ে পড়া, তোমাদেরকে তো সামনে এগিয়ে আসতে হবে, জানতে হবে, চিনতে হবে কারা আমাদের দেশের জন্য সবার আগে আত্মত্যাগ করেছে, আত্মবলিদান করেছে, সেই মহান বীর যোদ্ধাদের কথা। Contribution of tribal freedom fighters in India's struggle for independence. শ্রদ্ধেয় শ্রীপতি বাবু। জোহার, নমস্কার। আজকের এই বিশেষ পূর্ণলগ্নে উপস্থিত আছেন লালপুর এমজি কলেজের আজকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, যিনি দায়িত্বে আছেন মাননীয় দেবাশিস বাবু, সঙ্গে আছেন আজকে এই অনুষ্ঠানে আছেন কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, এবং সেই সঙ্গে সৌভাগ্যক্রমে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন কমান্ডিং অফিসার ক্যাম্প উপাধ্যায় স্যার। আজকে এখানে যে ক্যাম্প হচ্ছে, ক্যাম্পের বিভিন্ন সম্মানীয় ব্যক্তিগণ এবং যারা প্রশিক্ষণ নিচ্ছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, জোহার জানাচ্ছি। আজকের যে দিন, এটি একটি বিশেষ দিন। আজকে 11 ফেব্রুয়ারি। আপনারা ইতিমধ্যে জেনেছেন
আজকের দিনেই ইংরেজদের বিরুদ্ধে যিনি সর্বপ্রথম হাতিয়ার তুলে নিয়েছিলেন এবং অত্যাচারী ক্লিভল্যান্ড সাহেবকে তীরের সাহায্যে মেরে ফেলেছিলেন, সেই সংগ্রামী যোদ্ধা তিলকা মাঝির আজকে জন্মদিন। তো এই রকমের এক পুণ্যতিথিতে আমরা আলোচনা করতে চলেছি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ভারতের যারা আদিবাসী অর্থাৎ ভারতের ভূমিপুত্ররা কিভাবে ইংরেজদের বিরুদ্ধে শুধুই নয় মুঘলদের বিরুদ্ধেও কিভাবে তারা আন্দোলন করেছিল সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করছি। আপনারা ইতিমধ্যেই কমান্ডিং স্যারের বক্তব্য থেকে অনেক কিছুই জানতে পেরেছেন যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ভারতের যারা ভূমিপুত্র আদিবাসী তারা কিভাবে লড়াই সংগ্রাম করেছিলেন। তো এই বিষয়ে আমি আমার বক্তব্য রাখবো। তার আগে আজকে আমরা কেন এই অনুষ্ঠান করছি, এটা কি প্রয়োজন রয়েছে, এই বিষয়ে দু চার কথা বলবো। আপনারা জানেন ভারতবর্ষ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষকে সুন্দরভাবে চালানোর জন্য সেই সময়ের যারা জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন ওনারা সংবিধান রচনা করেছিলেন এবং সেই সংবিধান অনুযায়ী সংবিধানে বর্ণিত যে আইন কানুন বা যে কথাগুলো বলা আছে সেইগুলোকে সামনে রেখে আমাদের দেশ শাসন হচ্ছে, শাসিত হচ্ছে, যাতে আমরা আমাদের ভারতবর্ষকে একটি সুন্দর ভারতবর্ষ রূপে গড়ে তুলতে পারি। আর আমাদের ভারতবর্ষকে যারা বিদেশি শত্রুদের আক্রমণ থেকে সব সময় বাঁচিয়ে এসেছে তারা হচ্ছে আমাদের সেনাবাহিনী। আজকে এখানে অনেকেই উপস্থিত আছেন, তাদের সবাইকে আমার জোহার জানাচ্ছি যে আপনারা আপনাদের কর্মের মধ্য দিয়ে ভারতবর্ষের যে শৃঙ্খলা সেটাকে আপনারা সুরক্ষিত রাখবেন আগামী দিনে। ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল 338A সেখানে একটি ধারা আছে বা সেখানে বলা আছে যে ভারতবর্ষের যারা আদিবাসী অর্থাৎ শিডিউল ট্রাইব বলে যে জাতি গোষ্ঠীকে চিহ্নিত করা হয়েছে সেই শিডিউল ট্রাইবসদের কিভাবে উন্নতি করা যায়, তাদেরকে কি কি সুযোগ সুবিধা দেওয়া যায়, সর্বোপরি সংরক্ষণের কথা আপনারা সবাই জেনেছেন। এই সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, বর্তমানে প্রাসঙ্গিকতা আছে কি নেই, এ বিষয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু আমাদের সংবিধান প্রণেতারা প্রয়োজন উপলব্ধি করেছিলেন বলেই সেই প্রভিশনগুলো রেখেছেন। এবং আদিবাসী তথা এখানে যারা শিডিউল ট্রাইব তাদের যে সেগুলো ঠিকঠাক মানা হচ্ছে কিনা, তারা সেইগুলো পাচ্ছে কিনা, সেইগুলো দেখার জন্য ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস বলে একটি স্বতন্ত্র কমিশন ওনারা গঠন করেন এবং সেই কমিশনের তত্ত্বাবধানে ট্রাইবেলদের উন্নয়নমূলক যতগুলো কর্মসূচি নেওয়া হয় সবগুলোই ওনাদের তত্ত্বাবধানে হয়। ভারতবর্ষের সদ্য যিনি রাষ্ট্রপতি হয়েছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উনি রাষ্ট্রপতি হওয়ার পরেই ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবসের যিনি চেয়ারম্যান আছেন বা যারা কর্মাধ্যক্ষ আছেন ওনাদের সঙ্গে আলোচনা করে উনি ওনাদেরকে কিছু অ্যাক্টিভিটি করার জন্য বলেন, কেননা এখন ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবস সম্পূর্ণ হওয়ার পর যে অমৃত মহোৎসব সারা দেশ জুড়ে চলছে তারই একটি অঙ্গ হিসেবে ভারতবর্ষের যারা আদিবাসী ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তাদের কি ভূমিকা আছে এই বিষয়ে যাতে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে চর্চা হয় সেই জন্য ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবসকে তিনি নির্দেশ দেন এবং সেই নির্দেশ অনুযায়ী দেশের প্রায় ১০০টি বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সেটা সম্পূর্ণ হওয়ার পর
এখন কলেজ লেভেলে যাতে এই প্রোগ্রাম হয় সেটাই শুরু হয়েছে। তো খুবই আনন্দের বিষয়, পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে, সেটি হচ্ছে সিধু-কানু বিশ্ববিদ্যালয়। এবং সিধু-কানু বিশ্ববিদ্যালয়ের অধীনে লালপুর কলেজ প্রথম কলেজ হিসেবে এই কার্যক্রম সম্পন্ন করছে। সেই জন্য লালপুর কলেজের কর্তৃপক্ষ এবং যারা এটিকে অর্গানাইজ করছেন সবাইকে আগ্রহী ধন্যবাদ জানাচ্ছি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন যদি আমরা দেখি, সেখানে আমরা যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের কথা ইতিহাসে পড়ি সেগুলো কিন্তু যথেষ্ট নয়, কারণ সেইগুলোতে ভারতের ভূমিপুত্রদের কথা সেইভাবে তুলে ধরা হয়নি। কিন্তু প্রথম ইংরেজদের বিরুদ্ধে আদিবাসীরাই কিন্তু লড়াই সংগ্রাম শুরু করেছিলেন। আপনারা সান্তাল হুলের কথা জেনেছেন, সিধু-কানু চাঁদ ভাইয়ের কথা জেনেছেন, ফুলঝানোর কথা জেনেছেন। তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং সেই সময়ের যে খবরের কাগজগুলো সেগুলো যদি আপনারা একটু দেখেন, সেখানে যে রিপোর্টগুলো পড়া হয়েছে সেখানে কিন্তু যারা বিদ্রোহ করছে দেশের জন্য, দেশকে স্বাধীন করার জন্য, সেই সময়ের সংবাদপত্র বা বুদ্ধিজীবী সম্প্রদায় কিন্তু তাদের বিপক্ষে কথা বলেছে, অর্থাৎ বিদ্রোহকে ছোট করে দেখেছে বা কিভাবে দমন করা যায় সেটার পরিকল্পনা করেছে। এক বিখ্যাত ঐতিহাসিক বলেছেন, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যতজন আদিবাসী প্রাণ দিয়েছেন গোটা ভারতবর্ষের ততজন আদিবাসীরা প্রাণ দেয়নি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। এটা এক বিখ্যাত ঐতিহাসিকের কথা যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যত আদিবাসী প্রাণ বলিদান দিয়েছে, যদি হিসাব করে দেখা যায় গোটা ভারতবর্ষে তত প্রাণ বিসর্জন দেয়নি। তিনি বোঝাতে চেয়েছেন যে ভারতবর্ষের যারা আদিবাসী তারা কতখানি স্বদেশ প্রেম তাদের মধ্যে আছে এবং তারা আত্মবিসর্জন দিয়েছেন। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের নতুন করে ইতিহাস লিখতে হবে। আমরা আমাদের ইতিহাস লিখব। আজকে আমরা যে ইতিহাস পড়ছি আমাদের ইতিহাস বইয়ে, সেখানে কিন্তু সেই ইতিহাস কারা লিখেছে? সেই ইতিহাস অর্ধেক লিখেছে ইংরেজ আর অর্ধেক লিখেছে যারা এই সমস্ত আন্দোলনে অংশগ্রহণ নেয়নি, যারা স্বাধীনতা আন্দোলনগুলোকে চুয়ার বিদ্রোহ বলেন ছোট করে দেখেছে, স্বাধীনতা আন্দোলনগুলোকে বর্বরদের আক্রমণ এইভাবে বিভিন্ন বিশেষণে ভূষিত করেছে। তাদের যে ইতিহাস, স্বাভাবিকভাবে তাদের যে লেখা ইতিহাস, সেটা ভারতবর্ষের সঠিক ইতিহাস তুলে ধরতে ব্যর্থ। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের নতুন করে যাতে আমরা আমাদের ইতিহাস লিখতে পারি, তার জন্য এই ধরনের অনুষ্ঠান ন্যাশনাল কমিশন ফর শিডিউলড ট্রাইবস ওনারা নির্দেশ দিয়েছেন যাতে সমস্ত ছাত্রছাত্রী বা ইয়ং জেনারেশনের মধ্যে যাতে এই দায়িত্বটা অর্পণ করা যায় এবং তারা যাতে নতুন করে ভারতবর্ষের প্রকৃত ইতিহাস, যথার্থ ইতিহাস সবার সামনে তুলে ধরতে পারে, সেজন্য এই আজকের এই অনুষ্ঠান। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আদিবাসীদের কথা সেইভাবে তুলে ধরা হয়নি। হয়তো কিছু কিছু তুলে ধরা হয়েছে খুব সংক্ষিপ্ত আকারে। ভারতবর্ষের ইতিহাসে যতজন স্বাধীনতা সংগ্রামী যোগদান দিয়েছেন তাদের নামগুলো বলতেই 1 ঘন্টা সময় কেটে যাবে। তাদের যে ইতিহাস সেগুলো বলতে গেলে দিনের পর দিন পেরিয়ে যাবে। সেই ইতিহাসগুলো লেখার দায়িত্ব ছাত্রছাত্রীদের কাছে, গবেষক গবেষিকাদের কাছে। রানা পুঞ্জা ভীম, যিনি রাজস্থানের এক আদিবাসী ছিলেন, ভীল আদিবাসী। রানা প্রতাপের হলদিঘাটের যুদ্ধের কথা আপনারা জেনেছেন, কিন্তু
পুঞ্জাবিলের কথা আমরা সেইভাবে জানি না। যার বলে বলিয়ান হয়ে রানা প্রতাপ মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি ছিলেন পুঞ্জাভিল। রানা প্রতাপ তাকে উপাধি দিয়েছিলেন রানা পুঞ্জাভিল নামে। ঠিক সেরকমই রানী দুর্গাবতী, যিনি বুন্দেলখণ্ডের গোন্ড আদিবাসী ছিলেন, তিনিও মুঘলদের বিরুদ্ধে আকবরের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমরা তার কথা সেভাবে জানতে পারি না। এছাড়া রয়েছেন বিহারের ওরাও উপজাতির এক বিখ্যাত মহিলা, যিনি সিঙ্গি দই নামে পরিচিত। তিনিও সমান্তরালে পুরুষদের সঙ্গে লড়াই সংগ্রামে যুক্ত হয়েছিলেন এবং মহিলা ব্রিগেড তৈরি করেছিলেন। আজও তিনি ওরাও জনজাতির কাছে প্রতি বছর স্মরণ করেন এবং মুক্কা সেন্দ্রা নামে একটি পর্ব ওনারা আয়োজন করেন সিঙ্গি দয়ের স্মরণে। এছাড়া রয়েছেন উত্তরাখণ্ড জোনসার জনজাতি। উত্তরাখণ্ড আপনারা জানেন, সেখানে জোনসার জনজাতির নক্তরাম নেগি রয়েছেন। তিলকা মাঝি, তার কথা আপনারা শুনলেন, তিনি বর্তমান যে বিহার সেখানে ছিলেন। এছাড়া রয়েছেন সুদূর কেরল রাজ্যের কুরুচিয়া জনজাতির একজন বিখ্যাত ব্যক্তি তলক্কল চন্দু, তিনি কেরলের বাসিন্দা। রয়েছেন ঝাড়খণ্ডের বক্তর সাই মন্ডল সিং, রয়েছেন ঝাড়খণ্ডের ওরাও জনজাতির বীর বুধু ভগত। বীর বুধু ভগত উনিও কোল বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক একই রকম ভাবে মেঘালয়ের উতিরত সিং, উনিও খাসি জনজাতির ছিলেন, উনিও ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আসামের খাসি জনজাতির তিরথ সিং রয়েছেন। আমি যাদের কথা বলছি এনারা সবাই শিডিউল ট্রাইব বা তপশিলি উপজাতি বা ভারতবর্ষের আদিবাসী, যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। মহারাষ্ট্রের রাধোজি ভাংরে, ইনি কলি উপজাতির সদস্য ছিলেন। উড়িষ্যার রেন্ডো মাঝি, সিধু কানো ঝাড়খণ্ডের চাঁদ ভাইরো ফুলোঝানো, উড়িষ্যার চক্র বিষয়, যিনি কন্দ উপজাতির ছিলেন। ছত্তিশগড়ের নারায়ণ সিং, মধ্যপ্রদেশের মহুয়া কোল, মধ্যপ্রদেশের গোন্ড উপজাতির বেলন শাহ, ঝাড়খণ্ডের খারওয়াল সম্প্রদায়ের নীলাম্বর পীতাম্বর। এইভাবে অনেকেই আছেন যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। বিশেষত নিজেদের অধিকার যখন, জল জঙ্গল জমিনের অধিকার যখন ইংরেজরা কিংবা এখানে যারা জমিদার জোরদার মহাজন তারা যখনই সেগুলো দখল করতে চেয়েছে, তখনই এখানে আদিবাসীরা তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। সেই সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের যে আদিবাসী সমাজ, সেই আদিবাসী সমাজে মহিলাদের মান সম্মান অনেক উঁচু করে দেখা হয়। আপনারা সাঁওতাল বিদ্রোহের কথা শুনেছেন, সেখানে একটি ঘটনা ইতিহাসের পাতায় চাপা পড়ে আছে। সেখানে জমিদার মহাজন তথা ইংরেজরা সাঁওতালদের জল জঙ্গল জমি তো কেড়ে নিয়েছিল। যেদিন ইংরেজরা সাঁওতাল মহিলাদের গায়ে হাত তুলেছিল, তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিল, সেদিনেই কিন্তু আগুন জ্বলেছিল ভগ্নাডিতে, আগুন জ্বলেছিল গোটা ভারতবর্ষে। তো ভারতবর্ষের আদিবাসীরা
নিজেদের মান সম্মান, নিজেদের জমি জায়গা এবং নিজেদের অধিকার সুরক্ষিত করতে যে লড়াই সংগ্রামগুলো করেছে, তার যে ইতিহাস, সেই ইতিহাসগুলো আজকে আমাদের নতুন করে লিখতে হবে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে নতুন করে প্রেরণা যোগাবে, নতুন করে উৎসাহ যোগাবে আমাদের ইতিহাসকে জানতে, আমাদের ইতিহাসকে লিখতে, এবং আমরাই আমাদের ইতিহাস লিখব এবং আগামীতে আমাদের ভারতবর্ষকে সবার শ্রেষ্ঠ করে দেখাবো, এই আশা রেখে আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে জোহার। অনেক 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 ধন্যবাদ, অনেক শ্রদ্ধা আমাদের মহাত্মা গান্ধী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধেয় অধ্যাপক শ্রীপতি টুডু মহাশয়কে। প্রথমে একটু আমি বলে ফেলেছিলাম যে স্যার একটু কম সময় নেবেন, আজকে আমাদের প্রোগ্রাম করতে একটু বিলম্ব হয়ে গেছে, হয়তো স্যার আরো অনেক কিছু বলতেন। আমরা যেহেতু 12:30 একটা টাইম বাইন্ডিং এর ব্যাপার ছিল, তো ওকে ঠিক আছে স্যার, এইটুকুর মধ্যেই আর কি অনেক তথ্য আর কি আমরা জানলাম কিভাবে জল জঙ্গল জমিনের কথা, যা কিনা চিরাচরিত যারা জঙ্গলের অধিবাসী আদিবাসী, সেই অধিকারকে খর্ব করার যখনই চক্রান্ত শুরু হলো, যখনই আদিবাসীদের মা বোনদের সম্ভ্রম হানির আশঙ্কা এলো, তখনই আদিবাসীরা গর্জে উঠেছিল। ভাবতে অবাক লাগে, স্যার বললেন ভাবতে অবাক লাগে সত্যি, তখন ব্রিটিশ সৈনিকদের হাতে কত আধুনিক অস্ত্র, বোমা, বন্দুক, পিস্তল। আর দেখো, সবার আগে যারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে হাতিয়ার তুলে নিল, তাদের হাতে হাতিয়ার কি ছিল? সেই চিরাচরিত তীর, ধনু, টানি, বল্লম ইত্যাদি। তবু তারা কিন্তু পিছপা হয়নি। ভিনসেন্ট স্মিথ বিখ্যাত ঐতিহাসিক বলেছিলেন, সমগ্র ভারতবর্ষে যতজন স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য জীবন দিয়েছে, কেবলমাত্র সাঁওতাল বিদ্রোহে তার চেয়ে অনেক বেশি জীবন দিয়েছে আদিবাসীরা। ঐতিহাসিকদের ইতিহাসের পাতা তোমরা যদি খুঁজে দেখো, একই উত্তর বারে বারে ফিরে আসবে। সেই লড়াইয়ের ময়দানে ছিল কোল, বিল, নাগা, সাঁওতাল, মুন্ডা, যারা নিজের জীবনটাকে তুচ্ছ মনে করে দেশ মাকে স্বাধীন করার জন্য, জল জঙ্গল জমিকে রক্ষা করার জন্য লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছিল। পেরিয়ে গেল 75 বছর, আজ নতুন ভারতবর্ষ। ভাবতে কষ্ট লাগে। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, যখন বিভিন্ন জার্নাল, বিভিন্ন পেপার, মিডিয়া দেখি খুব কষ্ট হয়। এখনো কিন্তু সেই জল জঙ্গল জমিন থেকে আদিবাসীরা বঞ্চিত। বলবো না, এখানে অনেক আলোচনা আছে, বিষয়গুলো নয় আমাদের আজকে টপিক, কিন্তু বারবার দেখেছি আমরা জল জঙ্গল জমিন থেকে তারা উৎখাত হয়েছে। যদি দেখি আমরা 2018 সালে একটা রিপোর্ট বেরিয়েছিল, সেন্টার ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট, রিপোর্টে বলেছিল 3.60 কোটি আদিবাসী কোটি মানুষ বিস্থাপিত অর্থাৎ উদ্বাস হয়েছিল উন্নয়নের স্বার্থে। তার মধ্যে 2.60 করোড় মানুষ ছিল আদিবাসী। তো যাই হোক, উন্নয়ন তো চলবেই, তবু আমরা মহান বীরদের কথা জানবো, তাদেরকে চিনবো, তাদের আদর্শ, তাদের লড়াই আমাদের অনুপ্রেরণা দিই। যেখানে অন্যায় হবে, যেখানে অত্যাচার হবে, প্রতিবাদের আগুন যেন সবার আগে আমাদের মধ্যে জ্বলে ওঠে। আমরা যারা আছি, এই প্রতিজ্ঞা, এই ভাবনা আজকের দিনে থাকবো। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা ডেকে নেব আজকে আমাদের কলেজে যিনি দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছেন আর কি, ভারপ্রাপ্ত আজকের দিনের জন্য সাহায্য নেই আমাদের বক্সিদা, ইতিহাস বিভাগের লোক। আমি বলবো অনুষ্ঠানের একেবারে সমাপ্তি, ভোট অফ থ্যাঙ্কস, এবং খুব সংক্ষেপে তিনি আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন তার বক্তব্যের মধ্যে। উপস্থিত কর্নেল উপাধ্যায় মহাশয়, শ্রীপতি টুডু মহাশয়, বিভিন্ন কলেজ থেকে আগত এনসিসি অফিসার বৃন্দ এবং এনসিসির অন্যান্য পদাধিকারী বৃন্দ,
বিভিন্ন কলেজ থেকে আগত এনসিসি স্বেচ্ছাসেবক বৃন্দ সকলকে অভিনন্দন জানিয়ে আজকে আমি দু চার কথা বলছি। তিলকা মাঝি এই নামটা কিন্তু আমাদের খুব বেশি পরিচিত নয়। কেন নয়? আমাদের সিলেবাসে কিন্তু দেওয়া হয়নি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমাদের স্নাতক স্তরে এখনো পর্যন্ত তিলকা মাঝির কোনো বিবরণ দেওয়া হয়নি। কিন্তু তিলকা মাঝির সবচেয়ে বড় এই তার আন্দোলনের যে ভূমিকা বা গুরুত্ব, তিনি প্রথম পূর্বাঞ্চলের আদিবাসীদের মধ্যে ইংরেজদের বিরুদ্ধে তিনি প্রথম লড়েছিলেন। অথচ তার আন্দোলনকে আমাদের সিলেবাসে এখনো নেওয়া হয়নি। এটা অবশ্যই জরুরি নেওয়া উচিত। অষ্টাদশ শতকের শেষ পর্বে তিনি উল্লেখ একাই কিছু সংখ্যক সহযোগীকে একত্রিত করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং একজন গুরুত্বপূর্ণ অফিসারকে তিনি হত্যা করেছিলেন, অত্যাচারী অফিসার। এই ঘটনাগুলো কিন্তু আমাদের সিলেবাসে নেই। এটা আমাদের যারা সিলেবাস রচয়িতা তাদেরকে এটা ভেবে দেখা উচিত। অষ্টাদশ শতকে এরপরেই পূর্বাঞ্চলে আরেকটি আন্দোলন হয়েছিল, সেটি হচ্ছে চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহ কিন্তু পুরুলিয়া জেলায় যেটা হয়েছিল সেটা চুয়ার বিদ্রোহ নয়, সেটার নাম হচ্ছে ভূমিজ বিদ্রোহ। মেদিনীপুর তৎসংলগ্ন অঞ্চলে এই বিদ্রোহটা হয়েছিল অষ্টাদশ শতকের শেষ পর্বে, সেইটি হয়েছিল চুয়ার বিদ্রোহ। প্রায় কাছাকাছি সময় তিলকা মাঝি বিদ্রোহ করেছিলেন এবং প্রায় একক প্রচেষ্টায় ব্রিটিশদের বিরুদ্ধে পূর্বাঞ্চলের যে সেনানী আন্দোলন করেছিলেন তার নাম তিলকা মাঝি। আজকের পুণ্যতিথিতে ওনার প্রতি সম্মান জানিয়ে আমি অন্তত সিলেবাস রচয়িতাদের অনুরোধ করব তিলকা মাঝির আন্দোলনকে যাতে আমাদের স্নাতক স্তরে স্থান দেওয়া হয়। আজকের একদম অনুষ্ঠানের শেষ পর্বে আমি আজকে আগত সকল অতিথিবৃন্দকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদের বসিতাকে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক মানে একেবারে সমাপ্তি আমরা সন্নিকটে। তো চা চক্র হচ্ছে এটা চলুক, চা চক্রের পরেই আমরা অনুষ্ঠানে শেষ করবো। আর হ্যাঁ, আর আরেকটা বিষয়, আমাদের ছোট্ট করে মিষ্টি মুখের ব্যবস্থা আছে, ওটা আসলে আমরা সেভাবে ঠিক বিতরণ করে দেওয়ার ব্যবস্থা করে দেবো। যারা রয়েছে আমাদের এনসিসি ক্যাডার যারা রয়েছেন আমরা ঠিক পৌঁছে দেবো। আর বাকি স্টুডেন্টরা থাকবে, আমরা চলে যাবো রুম থেকে সোজা আমাদের যেটা আছে এক্সিবিশন হল। বাকি স্টুডেন্টদের বলছি তোমরা এক্সিবিশন হলে চলে যাবে। আর বাকি যারা রয়েছেন আমাদের কন্টেন্ট স্যার বা যা আছে ওনাদের প্রোগ্রাম ওনারা করবেন সেভাবে। আর আমরা ছোট ওটা আমরা ব্যবস্থা করবো, একটু পরেই আসছে আর রাস্তায়। আর আনুষ্ঠানিক সমাপ্তি অবশ্যই একটি কথা শেষ বলবো, তারপরে শেষ অনুষ্ঠান। যে আমরা যারা রয়েছি ইউথ, যারা সামনের সারিতে একেবারে আমরা তো বুড়ো হয়ে গেছি, যারা ইউথ, যারা আগামী দিনের ভাবী নাগরিক, যাদের কাঁধে দায়িত্ব রয়েছে দেশটাকে রক্ষা করার, দেশটাকে সামনে এগিয়ে যাওয়ার। আমরা যারা আছি, আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমরা দেখেছি প্রতিনিয়ত সমাজে অনেক অন্যায় অত্যাচার, কিছু করতে পারিনি, আমাদের ক্ষমতা নেই, আমাদের চুপচাপ সহ্য করছি। তোমরা ইউথ অনেক কিছু শুনছো, দেখছো, বুঝছো, আলোচনা নেটওয়ার্ক ইত্যাদি অনেক কিছু আছে। তোমরা একবার যদি ঠিকঠাক করে দাঁড়াও, তাহলে ভারতবর্ষের যত যা কিছু আছে না, যত দুর্নীতি, এই মানে নোংরা রাজনীতি, যা কিছু সব কিছুকে ওভারকাম করে আমাদের দেশ সত্যি একদিন জগৎ সবার শ্রেষ্ঠ আসন হবে। তোমরা বিবেকানন্দের সেই মহান বাণী উঠো, জাগো, তোমাদের কথা বুঝে নাও। চলো সবাই মিলে একবার শপথ নিয়ে আজকের দিনে আমরা আমাদের দেশটাকে আমরা বিশ্বের মাঝে শ্রেষ্ঠ করে তুলবো। এই সমস্ত অন্যায় অবিচারকে সমূলে উৎপাটন করে দেবো। জয় হিন্দ, জয় ভারত, জোহার।
কি করতে হয় কোথায় এ মা আচ্ছা ওনা তো পাকে দেখবে তো পাকে দেয় স্যার আপনারা এখানে গ্রো করবেন नहीं हम खा लिया না পুরা পুরা পিঠা করে अरे हम थोड़ा देर ও হ্যাঁ বলে অনুষ্ঠান কিন্তু সমাপ্তি হয়ে গেছে এটি ঘোষণা করলাম না জয় জয় ভারত আমাদের অনুষ্ঠানের সমাপ্তি স্টুডেন্টরা থাকবে যারা আমাদের স্টুডেন্ট তারা থাকবে আমরা এক্সিবিশন যাব ঠিক আছে আমরা যারা বাকিরা যারা এনসিসি ক্যাডার আমরা থাকবো এক্সিবিশনে যাব আমাদের টিফিন আসছে